বাংলা বানান নিয়ে আমরা প্রায় একটা দ্বিধায় পড়ে যাই, তাই না? কোনটা ঠিক কোনটা ভুল এ নিয়ে কনফিউশন তো লেগেই থাকে। তো চলুন আজ এই আলোচনায় বাংলা বানানের কিছু সহজ কিন্তু খুব জরুরি বিষয় জেনে নেওয়া যাক। এই যে শব্দগুলো দেখুন তো, অঙ্ক নাকি অঙ্ক, পুরস্কার নাকি পুরস্কার। লেখার সময় বা পড়ার সময় আমাদের কিন্তু প্রায়ই এমন দ্বিধায় পড়তে হয়। দুটোই তো দেখতে ঠিকঠাকই লাগে, তাই না? কিন্তু আসলে কি দুটোই ঠিক, নাকি এর মধ্যে একটা শুদ্ধ আর একটা অশুদ্ধ? আসলে সত্যি কথা বলতে কি, এখানে ঠিক বা ভুলের চেয়েও বড় ব্যাপার হলো কোনটা বেশি প্রচলিত। অনেক সময় দেখা যায় একই শব্দের একাধিক বানান ব্যবহার হচ্ছে, কিন্তু যখন আমরা একদম শুদ্ধ বা যাকে বলে প্রমিত রূপ সেটার কথা ভাবি, তখন কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা চলে আসে। শুদ্ধ বানান বনাম প্রচলিত বানান। হয়তো প্রতিদিনের জীবনে আমরা প্রচলিত বানান ব্যবহার করলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু ধরুন কোনো অফিসের কাজে বা পড়াশোনার ক্ষেত্রে, সেখানে শুদ্ধ বানানটা জানা কিন্তু খুবই জরুরি। বাংলাদেশে বাংলা বানানের নিয়মকানুন ঠিক করার জন্য যে প্রতিষ্ঠানটিকে আদর্শ ধরা হয় সেটা হলো বাংলা একাডেমি। তো আমাদের এই পুরো আলোচনায় আমরা বাংলা একাডেমির ঠিক করে দেওয়া নিয়মগুলোকেই ভিত্তি ধরে শুদ্ধ বানান চেনার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। চলুন এখন আমরা বাংলা বানানের এমন কয়েকটা সাধারণ নিয়ম দেখব যা আমাদের লেখাকে এক ধাক্কায় অনেকটাই উন্নত করে দিতে পারে। এই যে দেখুন, বাম দিকের বানানগুলো আরবি, অ্যাসিড, স্টেশন, এগুলো আমাদের সবার খুব চেনা, তাই না? আমরা হরহামেশাই ব্যবহার করি। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ডান দিকের বানানগুলোই কিন্তু শুদ্ধ। এখন প্রশ্ন হলো কেন? এর পেছনের কারণটা কিন্তু খুবই সোজা। চলুন পরের স্লাইডেই সেটা জেনে নিই। নিয়মগুলো কিন্তু একদম সহজ। প্রথমত, যে কোনো বিদেশি শব্দ, মানে যে শব্দগুলো সংস্কৃত থেকে আসেনি, সেগুলোতে সবসময় হ্রস্বর ইকার বা যাকে আমরা ছোট ইকার বলি সেটা হবে, দীর্ঘ ইকার হবে না। দ্বিতীয়ত, ইংরেজি এ বা ধ্বনির জন্য একার ব্যবহার করতে হবে। আর ৩ নম্বর নিয়মটা হলো মূর্ধন্য স ব্যবহার করা যাবে না, একদমই না। এর বদলে আমরা স বা স ব্যবহার করব। এই সহজ ৩টে নিয়ম মাথায় রাখলেই কিন্তু বিদেশি শব্দের অনেক বানান আমরা শুদ্ধ করে ফেলতে পারি। এবার আসি আর একটা খুব কমন কনফিউশনে। আমরা কি ঙ লিখব নাকি অনুস্বার, মানে ও যে অং, সেটা দেব? যেমনটা এখানে দেখা যাচ্ছে, অহংকার আর রং এই বানানগুলোতে অনুস্বার ব্যবহার করাটাই কিন্তু প্রমিত বা স্ট্যান্ডার্ড। নিয়মটা হলো বেশিরভাগ ক্ষেত্রে শব্দের শেষে অনুস্বার বসে। আবার ক, খ, গ, ঘ এই বর্ণগুলোর আগে যদি এর মতো উচ্চারণ আসে তাহলেও অনুস্বার বসে। যেমন অহংকার আর কার মিলে হয় অহংকার। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেমন অঙ্ক শব্দে কিন্তু ঙয় লেখা হয়। এই নিয়মটা নিয়ে অনেকেই কিন্তু বেশ দ্বিধায় পড়ে যান। ছোট লিখব নাকি ছোট? প্রমিত নিয়ম বলছে শব্দের শেষে যদি অধ্বনিটা ও এর মতো করে উচ্চারিত হয় তাহলে একটা ওকার দিয়ে লিখতে হবে। এই নিয়মের পেছনের যুক্তিটা কিন্তু দারুণ। একটা উদাহরণ দিই। ধরুন কল শব্দটা, এর মানে হলো সময়, কিন্তু যখন আমরা কালো রং বোঝাই তখন কি আমরা কল বলি? না, আমরা বলি কালো। এই যে উচ্চারণ আর অর্থের পার্থক্য, এটাকে পরিষ্কার করার জন্যই শেষে একটা ওকার দেওয়া হয়। ঠিক একইভাবে ভালো, ছোট বা মতো এই শব্দগুলো ওকার দিয়ে লেখাই শুদ্ধ। আচ্ছা, এতক্ষণ তো আমরা সাধারণ আর বিদেশি শব্দের নিয়মকানুন দেখলাম। এবার চলুন একটু গভীরে যাওয়া যাক। বাংলা ভাষায় কিন্তু এমন অনেক শব্দ আছে যেগুলো একদম সরাসরি সংস্কৃত থেকে এসেছে, আর সেগুলোর বানানের জন্য কিছু আলাদা বিশেষ নিয়মও আছে। এই বিশেষ নিয়মগুলো বোঝার আগে তৎসম শব্দটার মানে জানা দরকার। তৎসম মানে হলো তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। মানে যে শব্দগুলো কোনো বদল ছাড়াই সরাসরি সংস্কৃত থেকে বাংলায় চলে এসেছে। আর যেহেতু এরা সংস্কৃত থেকে এসছে, এদের বানানটাও সংস্কৃত নিয়ম মেনেই ঠিক করা হয়। তাই এদের নিয়মগুলো একটু আলাদা। তৎসম শব্দের ক্ষেত্রে একটা খুব সাধারণ ভুল হয় রেফ নিয়ে। নিয়মটা খুবই সোজা, কিন্তু আমরা প্রায়ই ভুল করি। নিয়মটা হলো রেফের পরে কোনো ব্যঞ্জন বর্ণ 2 বার বসবে না, মানে দ্বিত্ব হবে না। যেমন আমরা অনেকেই কর্ম বা কার্য লিখি, কিন্তু শুদ্ধরূপটা হবে কর্ম বা কার্য। এখানে দেখুন বাংলা একাডেমির নিয়মাবলীতেও কিন্তু ঠিক এই কথাটাই বলা আছে। আরও দুটো খুব সাধারণ ভুল, একটা হলো স আর স নিয়ে, আর একটা ন আর ন নিয়ে। যেমন পুরস্কার বানানে কিন্তু স হবে, স নয়। আবার কৃপণ বানানে মূর্ধন্য ন হবে, দন্ত ন নয়। কিন্তু কেন এমন হয়?
এর পেছনেও কিন্তু দারুণ একটা বিধান বা নিয়ম আছে। এই নিয়মটাকে বলে নত্যবিধান। মনে রাখার জন্য একদম সহজ করে বললে রি, র আর স এই 3টা বর্ণের পরেই মূর্ধন্য ন বসে, যেমন ঋণ, কারণ, ভীষণ। কিন্তু সবচেয়ে জরুরি যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো এই নিয়মটা শুধু আর শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের জন্য। দেশি, বিদেশি বা অন্য কোনো বাংলা শব্দে কখনোই কোনো অবস্থাতেই ন ব্যবহার করা যাবে না। তবে কিছু শব্দ আছে যারা কোনো নিয়মকানুন মানে না, মানে এদের বানানে স্বভাবতই ন বসে। এই শব্দগুলো মনে রাখার জন্য একটা মজার ছড়া আছে। স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন। এই ছড়াটা মনে রাখতে পারলে কিন্তু অনেক কনফিউশন এক নিমেষে দূর হয়ে যাবে। বেশ, তো আমরা তো অনেকগুলো নিয়ম দেখলাম, কিন্তু এখন প্রশ্ন হলো এত নিয়ম মেনে শুদ্ধ বানান শেখাটা আসলে কতটা জরুরি? আমরা তো প্রচলিত বানান ব্যবহার করেই কাজ চালিয়ে নিতে পারি, তাই না? তাহলে প্রমিত রূপটা ব্যবহারের জন্য এত চেষ্টা কেন করব? শুদ্ধ বা প্রমিত বানানের গুরুত্ব কিন্তু অনেক। ভাবুন তো, সরকারি কোনো কাগজপত্রে বা অফিসের নথিতে যদি একজন এক রকম বানান লেখে তাহলে কি হবে? কিংবা ধরুন বাচ্চাদের স্কুলের বইয়ে, সেখানে তো বানানের একটা সামঞ্জস্য থাকতেই হবে। উইকিপিডিয়ার মতো জ্ঞানের প্ল্যাটফর্মেও সঠিক তথ্য রাখতে শুদ্ধ বানানটা খুব দরকার। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের নিজের মাতৃভাষার প্রতি একটা সম্মান দেখানোর উপায়। এই কথাটাতেই আসলে পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে। নিজের মাতৃভাষাকে চেনা, তাকে ভালোবাসা আর তার শুদ্ধ রূপটা রক্ষা করা, এটা তো আমাদের সবারই দায়িত্ব। এটা কোনো জোর করে চাপিয়ে দেওয়া নিয়ম নয়, বরং ভাষার প্রতি আমাদের ভালোবাসারই একটা প্রকাশ। আশা করি এই আলোচনা বাংলা বানানের কিছু দ্বিধা দূর করতে সাহায্য করেছে। এখন ভাবার বিষয় হল, আজকের পর থেকে নিজের লেখায় কোন বানানটা শুদ্ধ করার দিকে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেব। একটু ভাবলেই কিন্তু আমাদের লেখার মান আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।